যে আমি মনে হয় সনাতন ধর্মের মানুষ। তার চেয়ে তো বড় কথা যে আমি তো ঢাকা শহরে সার্ভাইভ করতে পারতাম। থিয়েটারে যারা সার্বক্ষণিক হতে চায় সেটা সম্ভব না। একটা উন্নত জাতির উন্নত থিয়েটার থাকবে, এটাই স্বাভাবিক। তো মানুষকে দেখতে হয়, মানুষকে বুঝতে হয় এবং মানুষকে পড়তে হয়। ছোট দেশ, আমার বাজারটা ছোট, আমার জায়গাটা ছোট। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ মাই টিভির জনপ্রিয় আয়োজন স্টার গসিপে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো, এবং আমার সাথে ডেফিনেটলি আজ এমন একজন তারকা রয়েছেন যার সাথে পুরোটা সময় আড্ডায় আমাদের কাটবে। আমি আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অভিনয় জগতের এমন একজন গুণী অভিনেতাকে, যার অভিনয় এবং যার চরিত্রের সাথে মিশে যাওয়ায় আমরা খুঁজে পাই আমাদের জীবনের বাস্তবতার নিরিখে থাকা, আমাদের জীবনের বিভিন্ন পরতে পরতে মিশে থাকা কিছু গল্পের ছোঁয়া, আর সেই সাথে আবেগের গভীরতা। সব কিছু মিলিয়ে তিনি আসলে আমাদের কাছে হয়ে ওঠেন সেই চরিত্রটি, যে চরিত্রটিকে আমরা অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি আমাদের হৃদয়ের গভীরতা থেকে। চলুন আজ তার সাথে আড্ডায় কথা বলায় সেই মানুষটিকে আরও একবার নতুনভাবে জানবার চেষ্টা করি। আমি বলছি বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের এক অনন্য নাম, আমাদের প্রিয় এবং গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুর কথা। আমন্ত্রণ ভাইয়া, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন? জি বাবু ভাই, জি। আপনাকে দেখলে যে একটা মুগ্ধতা ছড়িয়ে যায় আমাদের মাঝে, মানে যেটা নিয়ে আসলে আমরা বিহাইন্ড দ্য ক্যামেরাও কথা বলছিলাম, তখন হয়তো এভাবে বলতে পারিনি, এখন সুযোগ আছে। তো এই মুগ্ধতার অপর নাম কি আসলে? কেন এত মুগ্ধ হই আপনাকে দেখে আমরা? হয়তো আপনি বা আপনারা আমার কাজকে পছন্দ করেন। আমি যে কাজ করি সেই কাজ যদি ভালো লাগে, হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাকে ভালো লাগার কথা আর কি। এটা একটা মূল কারণ। আসলে মানুষ তো মানে মুগ্ধ হয় রূপে না, আসলে গুণে। এটা আমার মা বলতেন আর কি। হ্যাঁ, যে গুণধারী চাই আর কি, রূপধারী না। তো আমি হয়তো পারি যে আমার হয়তো অভিনয় আপনাদের ভালো লাগে, সেই জন্য মানে দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা যে আমি যে কাজটি করি সেই কাজটি মানুষ পছন্দ করে। আপনার অভিনয় দেখে একই সাথে আমরা হাসতে শিখেছি, একই সাথে গভীর অনুভূতি জাগ্রত হয়ে চোখ দিয়ে কিন্তু জল মানে বেয়ে পড়ে। আবার একই সাথে যখন আপনাকে আমরা দেখি যে কোনো একটা চরিত্র নিয়ে আপনি কাজ করছেন, কেন যেন আমরা ফজলুর রহমান বাবুকে নয়, ওই চরিত্রটাকেই বিশ্বাস করতে শিখে যাই যে হ্যাঁ, আসলে চরিত্রটা এমনই হওয়া উচিত। তো সেই জায়গা থেকে একজন মানুষ নিজেকে আসলে কিভাবে তৈরি করে যে চরিত্রটাই সে হয়ে ওঠে একটা সময়? অভিনয় তো আসলে একটা স্কিল, এক ধরনের পারদর্শিতা আর কি। তো সেইটার কিছু নিয়ম কানুন আছে, কিছু শিক্ষা দীক্ষা আছে, কিছু রীতিনীতি অনুশীলন আছে। সেগুলোর ভেতর দিয়ে একজন অভিনেতা ধীরে ধীরে পরিপক্ক হয়। কিন্তু এর বাইরেও একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে একেবারে সৃজনশীল জায়গা। অর্থাৎ যে শিল্পী বা যে অভিনেতা, যিনি লেখক, কবি, আসলে যত মানুষকে বুঝতে পারেন, সমাজকে বুঝতে পারেন, তার পক্ষে তত ভালো কাজ করা সম্ভব, ভালো লেখা সম্ভব, ভালো অভিনয় করা সম্ভব। ওই আগের কথাটা বললাম, যদি তার অভিনয়ের স্কিলটা ঠিকঠাক থাকে। তো মানুষকে দেখতে হয়, মানুষকে বুঝতে হয় এবং মানুষকে পড়তে হয়। হ্যাঁ, আমরা বলি ফেস রিড করি আমরা। হ্যাঁ, আমরা ওই মুখ দেখে, চরিত্র দেখে আমরা সেটাকে রিড করি। একটা মানুষ কী অবস্থায় আছে, তার অর্থনৈতিক অবস্থা কী, তার মানসিক অবস্থা কীরকম, তার মানসিক গড়নটা কীরকম, তার মনস্তত্ত্বটা কী, এগুলো আসলে বুঝতে হয়। এগুলো বুঝলে ধীরে ধীরে ওই চরিত্রের মধ্যে যাওয়া যায়। আমরা আসলে একটা চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি। আসলে সত্যিকার অর্থে কি হয়ে ওঠা সম্ভব? হয়তো সম্ভব না, কিন্তু আমাদের সাফল্য হচ্ছে ওইটুকুন যে আমরা মানুষকে বিশ্বাস করাতে পারি। আসলে আমি তো, আমার একটা নাম আছে, আমার একটা শিক্ষা দীক্ষা, পারিবারিক পরিবেশ, আমার একটা সার্কেল আছে, আমি অভিনয় করি। তা এর বাইরে আমি অন্য একটা চরিত্র হতে চাই। সবাই কিন্তু জানে যে আমার নাম এই, আমার এই ব্যাকগ্রাউন্ড, এই কাজ করি, আমি এই কাজ করি, কিন্তু তারপরেও আপনারা বিশ্বাস করেন। এই যে আমি বিশ্বাস করতে পারি, মানে করাতে পারি, এইটুকুই আমার সফলতা।
একদম। শিক্ষা দীক্ষার কথা বলছিলেন, মানে পারিপার্শ্বিকতার কথা বলছিলেন। আমরা একটু যদি ছোটবেলার জীবনের সম্পর্কে জানতে চাই, জন্ম ফরিদপুরে, বেড়ে ওঠা ফরিদপুরে, এবং আমরা জানি যে মানে ফরিদপুর ওই সাইডে আসলে সাংস্কৃতিক যে চর্চা রয়েছে সেটা কিন্তু বহুকাল আগে থেকেই। সো পারিবারিক পরিমণ্ডল এবং বেড়ে ওঠার গল্পটা একটু শুনবো। আমার জন্ম ফরিদপুরে। আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই কারণে আমাদেরকে আবার বিভিন্ন জায়গায় তার সঙ্গে সঙ্গে যেতে হতো। পরিবার পরিজন সহ আমার বাবা তার চাকরির স্থলে যেতেন। তো সেই দিক থেকে আমি খুলনাতেও আমার শৈশবের অনেকগুলো বছর শৈশবে কেটেছে। আবার ফরিদপুরে এসেছি, সেটেল হয়েছে আবার ওখানে নিজেদের বাড়িতে। তো ওখানেই আসলে বেড়ে ওঠা। এবং আমাদের বাড়িটা যেখানে এবং আমার সৌভাগ্য যে কবি জসিমউদ্দিনের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি। তো সেটারও একটা প্রভাব আমার মধ্যে আছে। হ্যাঁ, কবি জসিমউদ্দিনের কবিতা যেমন পড়েছি, আবার তার বাড়ির সামনে গিয়ে সেগুলো মেলানোর চেষ্টা করেছি। হ্যাঁ, যে লিখেছিলেন যে তার সাথে কতটা যে ওই আসলে যে সজনবাদিয়ার ঘাট, তারপর নকশিকাতার মাঠ, হ্যাঁ, বা ওই যে নিমন্ত্রণ কবিতা, সেই লাইনগুলো যে লেখা, হ্যাঁ, বা কবর কবিতা, সেগুলো আমরা মেলানোর চেষ্টা করতাম। এবং তখন থেকে ভেতরে ভেতরে এক ধরনের হয়তো শিল্পের প্রতি এক ধরনের ভালোবাসা, অনুরাগ, কবিতার প্রতি এক ধরনের অনুরাগ তৈরি হয়েছে। তখন থেকে ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু আমি ঠিক অভিনেতা হব সেটা ওইভাবে ভাবিনি। হঠাৎ করে ফরিদপুরের থিয়েটারে সঙ্গে ঢোকা, এবং সেটা ছাত্র জীবনেই। এবং ছাত্র জীবন থেকে যখন ধীরে ধীরে আমি চাকরি জীবনে প্রবেশ করলাম, তখনও আমি থিয়েটারটা ছাড়ি নাই। আমার বন্ধুরা যখন, অনেকেই প্লেয়ার ছিল, খেলোয়াড়, খেলাধুলা করতো, কেউ ফুটবল খেলতো, কেউ হকি খেলতো, কেউ ক্রিকেট খেলতো। তো আমিও খেলাধুলা অনেক পছন্দ করতাম, হ্যাঁ, এখনো করি। কিন্তু আমি আসলে ওই থিয়েটারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি আর কি। তো আমার ওই যে পারিপার্শ্বিকতার কথা বললেন, আমার পাড়ায় যারা বন্ধু বান্ধব এবং আমার পাড়ায় যে সিনিয়র ভাই যিনি আমাকে থিয়েটারে নিয়ে আসলেন, তার নাম মোহাম্মদ আলী রুমি। তো সব কিছু মিলে আমি ওই পরিমণ্ডলেই বেড়ে উঠেছি, যেখানে হয় থিয়েটার নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে নাটক নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো টেলিভিশনের কাজ নিয়ে আলোচনা হচ্ছে। এবং ফরিদপুর টাউন থিয়েটার অত্যন্ত প্রাচীন একটি সংগঠন, থিয়েটারের সংগঠন। এর বয়স প্রায় 200 বছর এখন। তো সেই সংগঠনে অনেক প্রবীণ মানুষরা থাকতেন, আমাদের খুব শ্রদ্ধাভাজন ফরিদপুরের, বলা যায় যে খুবই এলিট শ্রেণীর মানুষ। হ্যাঁ, তারা ওখানে কাজ করতেন, আড্ডা দিতেন, তাদের কাছে শুনতাম। তো সবকিছু মিলিয়ে আমি ওইভাবে আসলে গড়ে উঠেছি আর কি। মানে এই গল্পটা করতেই ভালো করে লাগে। আসলে স্বপ্ন বলে না, স্বপ্নের বুনন হওয়া ব্যাপারটা এমন ছিল না যে আমি অভিনেতা হতে চাই বলে সবকিছু শিখছি। না না না। আপনি শিখতে শিখতে একটা সময়ে মনে হয়েছে যে অভিনয়টা হতে পারে আমার জীবনের হ্যাঁ, সঙ্গ। তবে একটা জায়গায় এসে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এক সময়, যখন আমি ঢাকায় আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হই, আহ, এবং এখানে আসার পরে মামুন ভাই মানে মামুনুর রশিদ, আমার দলের প্রধান, এবং এর বাইরেও আমাদের বন্ধু বান্ধব যারা ছিল, আজিজুল হাকিম, সালাউদ্দিন লাবলু, মান্নান হেরা, আব্দুল্লাল মাহমুদ, শাহ আলম দুলাল, তো এরকম যারা আমাদের বন্ধু বান্ধবরা ছিল, তাদের থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। এবং সেই অনুপ্রেরণার জায়গা থেকেই একটা সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আসলে আমি অভিনেতা হতে চাই। এবং তখন একজন অভিনেতা হওয়ার জন্য আসলে কি ধরনের অনুশীলন দরকার, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, সেগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছি। এবং সেই মতোই আমি একটা অনুশীলনের মধ্যে থাকার চেষ্টা করেছি, এবং এখনো আমি সেই অনুশীলনের মধ্যে আছি। আসলে এটা প্রতিদিনের চর্চার ব্যাপার। আর ওই যে বললেন যে সিদ্ধান্ত নেয়ার পরে আবারও অনুশীলন শুরু করা, তার মানে সেটা ছিল আসলে শেখার দ্বিতীয় ধাপ, যে আমি এখন আসলেই হতে চাই, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যে সময়টাতে আপনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, আমি বলবো সেই সময়টাতে কিন্তু খুব বেশি সহজ ছিল না, তাই না সিদ্ধান্তটা নেয়া? কারণ এখনকার প্ল্যাটফর্ম শুধুমাত্র টিভি নয়, চলচ্চিত্র, এবং চারপাশে আমরা দেখছি ওটিটিতেও প্রচুর কাজ হচ্ছে, যেখানে আপনার আমরা একটা শক্ত অবস্থান অলরেডি পেয়েছি। কিন্তু যে সময়টাতে সিদ্ধান্তের কথা বলছেন, সে সময় তো আমরা টেলিভিশন নাটকের ক্ষেত্রেও দেখতাম যে গুটি কয়েক চ্যানেল রয়েছে এবং সেখানে কিছু প্যাকেজ অথবা ধারাবাহিক নাটক হচ্ছে। সেই সিদ্ধান্তটা নেয়ার আগে আসলে আপনি কি অর্থনৈতিক বিষয় এবং সবকিছু ভেবেছিলেন একবার? খুব সুন্দর, ভালো প্রশ্ন এটা।
আমি বলেছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অভিনেতা হব। অভিনয়টাকে ঠিক পেশা হিসেবে নেব সেটা না, আমি অভিনেতা হব প্রথমত। হ্যাঁ, এবং সেই মতো আমি বললাম যে সেই মতো অনুশীলন, সেই মতো শিক্ষা দীক্ষা, চেষ্টা করা নিজেকে প্রস্তুত করার। এবং একটা পর্যায়ে আমরা এও ভাবতে শুরু করলাম যে আমরা থিয়েটারটাকে প্রফেশন হিসেবে নেব। ওকে। যে থিয়েটার মানুষ খুব বেশি মানুষ দেখে না বাংলাদেশে, যে থিয়েটার এখনো আমরা ভর্তুকি দিয়ে, আমরা এখনো পকেটের পয়সা দিয়ে সেটাকে আমরা আসলে হল ভাড়া দেই, জাগিয়ে আমরা ঘর রাখতে ভাড়া হয়। দেই, মহড়ার ভাড়া দেই। তো সেই জায়গাটাকে আমরা চেষ্টা করলাম, এবং আমরা দলগতভাবেই, এবং আমাদের নেতৃত্বে ছিলেন মামুন ভাই। তো আমরা চেষ্টা করলাম যে থিয়েটারটাকে কিভাবে প্রফেশন হিসেবে নিয়ে যায়। টেলিভিশনের কথা ভাবি নাই, চলচ্চিত্রের কথা ভাবি নাই। তো আমরা একটা রেপার্টরি গ্রুপও করলাম। আমরা আরণ্যক নাট্য দলের বাইরে একটি রেপার্টরি দল করলাম, সেটার নাম ছিল বাংলা থিয়েটার। এবং সেখানে আমরা নিয়মিত শো করা শুরু করলাম। আচ্ছা। এবং আমার মনে আছে যে প্রতি শোতে আমরা অভিনেতারা 200 টাকা করে পেতাম। এবং 200 টাকা একেবারে তখন কম মনে করতাম না আমরা। এটা 90 সালের পরবর্তী সময়, 91, 92, ব্যাগ 93। ভর্তি করে বাজার করে নিয়ে বাড়ি ফেরা যেত। হ্যাঁ, সেটা করা যেত। সেটা খুব বেশি টাকা না, হ্যাঁ। কিন্তু একেবারে কমও না। হ্যাঁ, মানে আমি আমরা just চেষ্টা করলাম, satisfaction এর কথা বলছি। তা আমরা চেষ্টা করলাম যে থিয়েটারটাকে আমরা পেশা হিসেবে নেব। কিন্তু আসলে কিছুদিন করার পরে বুঝলাম যে না, হয়তো এটা একটা বাড়তি ইনকাম হতে পারে, কিন্তু পুরোপুরি এটাকে পেশা হিসেবে নেওয়া সম্ভব না। এবং সারা পৃথিবীতেই দু একটা ব্যতিক্রম ছাড়া, হয়তো ব্রডওয়ের মতো জায়গা ছাড়া আর কি, সারা পৃথিবীতে থিয়েটার টিকে আছে সরকারি পৃষ্ঠপোষকতায়। কারণ থিয়েটার একটা জাতির একটা পরিচয় আসলে। একটা উন্নত জাতির উন্নত থিয়েটার থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সে কারণে দেখবেন সারা পৃথিবীতে, আপনি ইংল্যান্ডে যান, আপনি রাশিয়াতে যান, মস্কো থিয়েটার, লন্ডনের শেক্সপিয়ার থিয়েটার, এবং জার্মানের থিয়েটার, এবং সমস্ত উন্নত দেশগুলো এবং আধুনিক রাষ্ট্রগুলো, তারা কিন্তু থিয়েটারকে পেট্রোনাইজ করে, তারা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেয়। আমরাও ভেবেছিলাম যে আমাদের রাষ্ট্র হয়তো আমাদেরকে বা সরকার আমাদের পৃষ্ঠপোষকতা দেবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সামান্য অনুদান হয়তো তারা দেয়, সেটা আসলে দিয়ে থিয়েটারে যারা সার্বক্ষণিক হতে চায় সেটা সম্ভব না। সারা বছর ব্যাপী হ্যাঁ। পৃষ্ঠপোষকতা না থাকলে আসলে এটা খুব কঠিন। না, একেবারেই মানে বেতন সিস্টেম হওয়া উচিত, যে এই ছেলেটি সারাদিন থিয়েটারই করবে, অন্য কিছু করবে না। সুতরাং তার একটা বেতন থাকতে পারে, অর্থাৎ একটা ভাতা থাকতে পারে। এবং এটা রাষ্ট্রের পক্ষে খুব বেশি টাকা নয়। আমরা রাষ্ট্রের এত অপচয় দেখি, তো সেইখানে একটা একটা দেশের 200-500 থিয়েটার কর্মীকে বা নাট্যশিল্পীকে ভর্তুকি দিয়ে বা ভাতা দিয়ে তাকে লালন পালন করা খুব কঠিন ব্যাপার না। আর সে তো ফ্রি নিচ্ছে না টাকাটা, সে তো থিয়েটারটা করছে। থিয়েটারটা করা মানে সে কিন্তু কোনো না কোনোভাবে জাতিকে, রাষ্ট্রকে কিন্তু সার্ভিস দিচ্ছে। তো সেইটা আমরা দুর্ভাগ্যজনকভাবে পাই নাই। পরবর্তীতে আস্তে আস্তে টেলিভিশনের দিকে ঝুঁকে গেলাম। তখন টেলিভিশনটা এত ছিল না, মানে ক্যারিয়ারের শুরুতে একদম টেলিভিশন নাটকের না যাই নাই। ক্যারিয়ারের সময় নিয়ে তারপর অনেক সময় গেছে। আমি থিয়েটার করার একেবারে ঠিক প্রায় 13 থেকে 14 বছর পরে আমি টেলিভিশনে গিয়েছি অডিশন দেওয়ার জন্য। 90s এর প্রথম 90-তে, হ্যাঁ। তা 90-তে আমি প্রথম অডিশন দিলাম, সেখানে অডিশনে পাশ করার পর তারপরে আমি টেলিভিশনে একটু একটু কাজ শুরু করছি। তখন আমরা একেবারে প্যারালালি থিয়েটারের কাজ, আমি একটু ব্যাংকে চাকরিও করতাম, অগ্রণী ব্যাংকে, এবং থিয়েটার, টেলিভিশন, এবং সেটাও কিন্তু সরকারি চাকরি, যেটা অ্যাকচুয়ালি ওই সময়কার ওই চাকরিটা না হলে, লোভনীয় চাকরি বলা চলে। ওই চাকরিটা না থাকলে তো আমি থিয়েটারটা করতে পারতাম না। তার চেয়ে তো বড় কথা যে আমি তো ঢাকা শহরে সার্ভাইভ করতে পারতাম, আমি তো টিকে থাকতে পারতাম না। কারণ আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এমন না যে আমি ঢাকা শহরে থাকবো আর আমার বাড়ি থেকে টাকা পাঠাবে, আমি থিয়েটার করবো, বিষয়টা তো এরকম না। তো সবকিছু মিলে প্যারালালি করতাম আর কি। পরবর্তীতে যখন কথা মনে আছে বাবু ভাই, টেলিভিশনের প্রথম নাটক যেটা ছিল? টেলিভিশনের প্রথম নাটকটা করেছিলাম, আমার মনে আছে, এই কথাটা প্রায় বলি আমি। সেটা হচ্ছে যে আমি যখন অডিশন দিই, তো অডিশনের পরপরই ওই অডিশন বোর্ডে অনেক ছিলেন, এবং অডিশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল আল মামুন। উনি আমাকে থিয়েটার তো দেখতেন, উনি তো থিয়েটারের মানুষ, উনি আমাদের গুরুজন, তো আমাকে দেখে চিনেছে।
তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওই বোর্ডে কাজী আবু জাফর সিদ্দিকী বলে একজন প্রডিউসার ছিলেন, খুবই সিনিয়র প্রডিউসার উনি। উনি একসময় টেলিভিশনের ডিজিও ছিলেন, নিয়মিত ডিজি ছিলেন। তো উনি ওই অডিশনের পরই আমাকে ডেকে বললো কি যে তুমি তো অনেক ভালো অভিনয় করো, কারণ ওইখানে তখন ওই ভাইবা পরীক্ষা, তো তখন আমি একটু অভিনয় করে দেখাতে হতো। আচ্ছা, বলে যে তোমাদের মতো ছেলেদের আমাদের টেলিভিশনে দরকার। তো আমি একটা নাটক করছি, তুমি আমার নাটকে একটু অভিনয় করবে। ওয়াও, মানে প্রথম অডিশন দিতে গেছেন আর হ্যাঁ, প্রথম দিনই? তখনও রেজাল্ট হয় নাই। আচ্ছা, তখনও তো রেজাল্ট না, আমি পাস করেছি কি করি না এটা জানি না, এই অডিশনের পরই। তাই বললাম ঠিক আছে, আমি খুশি হয়ে গেলাম। তারপর আমি ওনার রুমে গেলাম, উনি আমাকে একটা স্ক্রিপ্টে 2টো পাতা দিলেন, বলে যে তোমাকে এই যে একটা না 2টো দৃশ্য ছিল, হ্যাঁ, তো বলে যে তুমি এটা অভিনয় করবে। তাই আমি খুশি হয়ে গেছি যে সে আমাকে একটা সুযোগ দিয়েছে টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়ানোর। তো সেই নাটকটি ছিল কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসের অবলম্বনে একটি নাটক, এবং ওই 90-91 সালের দিকে এটা দিয়েই শুরু আর কি। তবে তারপর পরই টেলিভিশনে আমি যখন পুরোপুরি পাশ করলাম, তারপরে কয়েকটি নাটক আমি যে কটি কাজই করেছি সবগুলো নিয়ে কোনো না কোনোভাবে আলোচিত হয়েছে। যেমন তারপর করলাম মামুনুর রশিদের লেখা এবং আলাউদ্দিন আহমেদের প্রযোজনায় ইতিকথা। এটা অনেক আলোচিত একটি নাটক ছিল। এখন ওটার ক্লিপ মাঝে মাঝে আমরা দেখা সোশ্যাল যায়। মিডিয়ায় দেখি। ওই যে সালমান শাহর সঙ্গে একটা দৃশ্য ছিল, আমার নৌকার মধ্যে আমি গান গাচ্ছি আর সে আমাকে প্রাণদা বলে। এখনো গ্রামের অনেক মানুষ, বিশেষ করে মুরব্বীরা, অনেকে আমাকে পরান্দা বলে ডাকে। সেই নাটক। আচ্ছা বাবু ভাই, একটা মজার জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে ওই সময়টাতে আমরা দেখতাম যারাই বিটিভিতে কাজ করে যে কোনো চরিত্রেরই হোক, তারা একদম আমাদের হৃদয়ে গেঁথে যেত এবং চরিত্রগুলো আমরা মনে রাখতাম। তো আপনি তো ব্যাংকে চাকরি করতেন, নিশ্চয়ই আপনার অনেক ক্লায়েন্টরা যেতেন যারা আপনাকে দেখে খুব আবেগে আপ্লুত হয়ে যেত যে টেলিভিশনের মানুষের সামনে দেখছি। হ্যাঁ, প্রথমে হঠাৎ করে দেখে, তখন তো অত পপুলার না, কিন্তু আমাকে চিনে ফেলেছে। মানে আমি টেলিভিশনের প্রথম একটা কাজ করলাম, আমাকে মানুষ চিনে ফেললো এবং ওই চরিত্রটি খুবই মানুষ পছন্দ করতো, নাটকটিও পছন্দ করতো, এবং আমার চরিত্রটি একটু ব্যতিক্রমী চরিত্র ছিল আর কি। মানে সাধারণত এই ধরনের চরিত্র দেখা যায় না, একটু মিস্টিক একটা ক্যারেক্টার আর কি। তো ব্যাংকে গেলে হঠাৎ করে দেখে খুব অবাক হয়ে যেত যে আমি সেই লোক কিনা। ওইটার মধ্যে একটু গেট আপটা ভিন্ন রকম ছিল, একটু চুল বড় বড় ছিল, একটু অন্যরকম ধুতি পরা থাকতাম, ইয়া পরা থাকতাম। ওইটার কারণে অনেকে আমাকে মনে করতো যে আমি মনে হয় সনাতন ধর্মের মানুষ। আবার নামটা বাবু, তো মজার ব্যাপারও আছে যে ব্যাংকে এক ছেলে আসছে আমাদের অধস্তন আর কি, জুনিয়র কর্মী। তা সে এসে আমাকে বলতেছে, বাবু এটা দেন। আমি বুঝতে পারছি সে মনে করছে যে যেমন সনাতন ধর্মের লোকজনদেরকে আমরা বাবু বলে ডাকা হয় না, সিনিয়রদেরকে বলে যে বাবু। হ্যাঁ, তো উনি মনে করছে যে আমি মনে হয় হিন্দু, সেই জন্য সবাই আমাকে বাবু বলে। তাই বললাম যে ভাই, আমি তাকে বললাম যে আমার নাম ফজলুর রহমান বাবু। হ্যাঁ, আর বাবু নামটা আমার অফিসিয়াল নাম না, এটা আমার নিক নেম। এটা সবাই যেহেতু আমাকে বাবু নামে চিনে, সে কারণে আমার অভিনয়ের নামের সঙ্গে এই নামটা যুক্ত হয়ে গেছে, কিন্তু এটা আমার সার্টিফিকেটের নাম না। তখন সে লজ্জা পেল আর কি। এরকম অনেক অনেক গল্প তো নিশ্চয়ই রয়েছে আপনার জীবনের গল্পের। আসলে আমি জাস্ট চিন্তা করছিলাম যে বাবু ভাইয়ের সাথে যে আমি আড্ডা দেব, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। তো পরে মনে হয়েছে যে না, আমার যে জানার আগ্রহটা রয়েছে সে বিষয়গুলোই আপনার কাছ থেকে এক করে জানবো। এবারে আমরা আসলে অভিনেতা ফজলুর রহমান বাবুকে জানতে চাই। ফজলুর রহমান বাবুর ঝুলিতে যদি আমি প্রাপ্তির কথা বলি, অনেক অনেক প্রাপ্তি রয়েছে। মানে বাংলাদেশের সর্বোচ্চ যে আমি বলবো স্বীকৃতি, সেটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেটি আপনার ক্যারিয়ারে অলরেডি 5টি যুক্ত হয়েছে, 6টি। ওয়াও। এবং মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড থেকে নিয়ে শুরু করে অন্যান্য যত অ্যাওয়ার্ড রয়েছে সবগুলোই আপনার ঝুলিতে রয়েছে। RTV স্টার অ্যাওয়ার্ড, লাক্স চ্যানেল স্টার অ্যাওয়ার্ড, চরকির অ্যাওয়ার্ড, সবই, মানে অসংখ্য অ্যাওয়ার্ড রয়েছে। তবে আমি বলবো সবচেয়ে বড় প্রাপ্তির কথা যদি বলি, সেটা হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন চরিত্র, যে চরিত্রগুলো মানুষের হৃদয়ে গেঁথে গেছে। আমার মনে আছে বাবা দিবসের একটা কন্টেন্ট ছিল 3-4 মিনিটের। হ্যাঁ, মানে আমি এটা অনেকবার দেখেছি, আমি জানি এটা ফজলুর রহমান বাবু, কিন্তু আমি মানে ওখানে আসলে আমার বাবাকে আমি খুঁজে পেয়েছি।
এবং সাধারণ মানুষ প্রত্যেকবার আপনার চরিত্রে আপনাকে এভাবেই খুঁজে পায়, খুঁজে নেয় তারা, তাদের একটা আত্মবিশ্বাস থাকে। তো এরকম কি কখনো হয়েছে বাবু ভাই যে এ ধরনের চরিত্রগুলো করতে যেয়ে কোনো মানসিক চাপ আপনি অনুভব করেছেন? এটা মানসিক চাপ বলবো না আমি বলি, এটা প্রত্যেকটা চরিত্রের একটা চ্যালেঞ্জ আসলে। যেমন আপনি যেটার উদাহরণ টানলেন, বাবা দিবসের ছোট্ট সেই নিজের জন্য জুতা কিনতে গিয়ে ছেলের জন্য জুতা কিনে ফিরছি আনন্দ নিয়ে আর কি, ওটা যেমন একটা বাবা। আবার আপনি ধরেন যে আমি যদি চলচ্চিত্রের কথা বলি, আমি যদি অজ্ঞাতনামার কথা বলি, এটা খুবই একটা উল্লেখযোগ্য চলচ্চিত্র আমার জীবনের। বা আমি যদি মনপুরার কথা বলি, তো প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা চরিত্র। এই চরিত্রগুলো নিয়ে আসলে ভাবতে হয়। এখন ধরেন যে আমরা বলি যে ঠিক আছে, আমি নিজেকে প্রস্তুত করেছি অভিনেতা হিসেবে, আমার এক ধরনের স্কিল আছে, হ্যাঁ, আমার এক ধরনের অবজারভেশনও আছে, কিন্তু সব চরিত্রকে আমি দেখেছি। যেমন আমি যদি অজ্ঞাতনামার কেফায়েতুদ্দিন প্রামাণিকের কথা বলি, আমার চরিত্র নাম, সেই চরিত্রটা তো আমি দেখি নাই। তাহলে ওই চরিত্রটাকে আমাকে দেখতে হয়, সেটা ভেতরের জায়গা থেকে দেখতে হয়, এটা অন্তরের দৃষ্টিতে দেখতে হয়, একজন শিল্পীর জায়গা থেকে দেখতে হয়। তো ওই চরিত্রটাকে নির্মাণ করতে হয় আসলে। ওই যে একটা টেক্সট থাকে, তো যিনি স্ক্রিপ্ট লিখেছেন তার একটা টেক্সট আছে, সেই টেক্সটকে বেস করে আমাদের চরিত্রটা নিয়ে একটা ছবি আঁকতে হয়। পরিচালকের সাথে বোঝাপড়া, অবশ্যই বোঝাপড়া তো থাকবেই। পরিচালকের সাথে মূল কাজটাই তো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর কাজ। অর্থাৎ পরিচালক কি চায় আমি সেই পারপাসটা সার্ভ করবো। কিন্তু আমি তো একজন অভিনেতা, একজন শিল্পী, একজন সৃজনশীল মানুষ, সুতরাং সে কিন্তু ক্লার্ক না। হ্যাঁ, সে কিন্তু ক্লার্ক না, তো সে হচ্ছে শিল্পী। তাহলে সুতরাং সে তার সৃজনশীলতা দিয়েই ওই চরিত্রকে নির্মাণ করবেন। আর পরিচালক তো ওই অভিনেতাকেই নেবেন যার প্রতি তার বিশ্বাস থাকবে, হ্যাঁ, যিনি যে চরিত্রটিকে যেভাবে দেখতে চান সেই দেখাটা এই অভিনেতা পারবে বলেই হয়তো তিনি ওইভাবে কাস্টিং করেন। শুধু একটা না, অনেকগুলো ক্যারেক্টার কাস্টিং করেন। তো এইগুলো প্রত্যেকটা এক একটা চ্যালেঞ্জ আসলে আমার জন্য। তো এই আমরা কিন্তু প্রথমে বুঝতে পারি না যে আসলে এইটা আমি এই চ্যালেঞ্জ আমি অতিক্রম করতে পারছি কিনা। যখন শুটিং শুরু হয়, অভিনয় শুরু হয়, তখন সেটের লোকজন থাকে, তারা বুঝতে পারে, তখন আস্তে আস্তে কনফিডেন্স বাড়তে থাকে। এবং যখন এটা ফিল্মের ক্ষেত্রে বলেন, নাটকের ক্ষেত্রে বলেন, যখন এটা প্রচার হয়, দর্শকরা যখন পছন্দ করে, দর্শকরা যখন বিশ্বাস করে, দর্শকরা যখন হাসে কাঁদে, তখন বুঝতে পারি যে আমি চরিত্রের কাছাকাছি যেতে পেরেছিলাম। সংশয় নাটকের কথা আমার মনে আছে, জয়া আপার সাথে অসম্ভব জনপ্রিয় একটা নাটক। মানে সেই সময়টাতে আসলে পারিবারিক টানাপোড়েন বোঝার মতো বয়স হয়তো আমার হয়নি, কিন্তু আমি রেগুলার বসে দেখতাম এবং আমার কাছে মনে আছে যে সেখানে আমি একজন মানে খুবই শান্ত শিষ্ট আদর্শ স্বামীকে দেখার চেষ্টা করতাম। তো এই ধরনের চরিত্রগুলো বাবু ভাই অনবদ্যভাবে কমপ্লিট করেছেন। তো নিজের পারিবারিক জীবনের কথা যদি বলি, তাহলে কি আপনি আপনার পারিবারিক জীবনে এরকম শান্ত শিষ্ট খুবই আবেগপ্রবণ একজন স্বামী, নাকি মানে রুলিং পাওয়ার আপনার কাছে? সংশয়ের কথাটা একটু বলে নেই প্লিজ। এই সংশয়টা বোধহয় সমুদ্র প্রচার হয়েছিল এনটিভিতে 2003 সালের দিকে, রাইট, 2-3 দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা গিয়াসুদ্দিন সেলিমের একটা নাটক। এবং তার আগে আমি যতগুলো নাটক করেছি, অনেক উল্লেখযোগ্য নাটক আছে আমার, অনেক পপুলার নাটক আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রামীণ চরিত্র, পটভূমিটা গ্রামীণ। সব চরিত্র একরকম না, কিন্তু প্রতিটি নাটকেরই পটভূমি গ্রামীণ। এবং আমাকে মানুষ ধরেই নিয়েছে যে গ্রামের চরিত্রে আমি একরকম। গিয়াসুদ্দিন সেলিম আমাকে নিয়ে বারবারই নিজেও চ্যালেঞ্জ নিয়েছে। গিয়াসুদ্দিন সেলিমের প্রতি আমার কৃতজ্ঞতা যে সে আমাকে দিয়ে ওই জায়গাটা প্রথমে সংশয়, একটা লোক একটা মফস্বল শহরের একটা বেশ বড় সড়ো চাকরি করে, হ্যাঁ, এবং একটা সুন্দরী কর্পোরেট লাইফে, এবং একটা সুন্দরী ওই শহরের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সে বিয়ে করছে, হ্যাঁ, তো এরকম একটা ক্যারেক্টার আর কি। তো আমি এবং ক্যারেক্টারটা মানুষ পছন্দ করেছিল। একদম আমার কাছে মনে হচ্ছে আপনার ডায়লগও কিন্তু খুব সীমিত ছিল, খুব ডায়লগ কিন্তু আপনার ছিল না। ওই নাটকটা দিয়ে আমি আবার অভিনেতা হিসেবে আমার এক ধরনের সাফল্য যে না, গ্রামীণ পটভূমির বাইরেও আমি চেষ্টা করতে পারবো, এইটা আমি প্রমাণ করতে পেরেছিলাম। এবং সেই জন্য গিয়াসুদ্দিন সেলিমের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ। আর আপনি পরিবারের কথা বললেন, তো পরিবারের আসলে অভিনয়ের জীবনের সাথে ব্যক্তিগত জীবন মিলানো একেবারেই ঠিক না।
ওইটা একটা আলাদা সত্তা। হ্যাঁ, ওইটা একজন নাট্যকার লিখেন, তার মতো করে চরিত্র লিখেন। আর আমি তো নাট্যকারের মানে লেখা চরিত্র না। হ্যাঁ, এখানে একজন নাট্যকার আছেন, উনি উপরে বসে আছেন। মানে তো ওই নাট্যকার যেভাবে লেখেন চরিত্র, আমি সেটা। তবে আমি এটা বলতে পারি যে আমি পরিবারে একজন দায়িত্বশীল মানুষ, মাশাআল্লাহ, এইটুকু বলতে পারি। এবং পরিবারের পূর্ণ সাপোর্ট আপনার সাথে সবসময় ছিল, যার কারণে কিন্তু আপনার অভিনয় জীবনটা এত সুন্দরভাবে আসলে আপনি এই যে চ্যালেঞ্জগুলো নিতে পারছেন প্রতিনিয়ত। অবসরের কথা একটু জানতে চাই, বাবু ভাইয়ের অবসর কাটে কিভাবে? আমার অবসর তো আছেই, অবসর মানে তো গ্যাপ আছে না। যেমন আমি কাজ করি, একদিন গ্যাপ থাকে, 2 দিন গ্যাপ থাকে। আমার অবসর সময়গুলো কাটে মূলত পড়ে, প্রথমত পড়ে। তাহলে কি পড়ি? প্রথমত পড়ি হচ্ছে যে স্ক্রিপ্টগুলো জমা হয়, প্রতিদিনই কিছু না কিছু স্ক্রিপ্ট জমা হয়। এখন পিডিএফে জমা হয়, মোর মোবাইল ফোনে আসে, হয়তো 3-4টা জমা হয়। সবগুলো যে আমি করি তা না, কিন্তু না করার জন্য তো আমাকে পড়তে হয়। হ্যাঁ, সেটা একটু কষ্টের, যে আমি কষ্ট করে পড়লাম কিন্তু পড়ে খুবই বিরক্ত হলাম। আবার অনেকটা পড়ে মুগ্ধ হয়ে যায়, বা চমৎকার একটা স্ক্রিপ্ট, হ্যাঁ এটা পড়ি। এর বাইরেও গল্প পড়ি, উপন্যাস পড়ি, প্রবন্ধ পড়ি, লিটল ম্যাক পড়ি। হ্যাঁ, এগুলো পড়ি। নিউজ পড়া হয় অনেক কম এখন। আগে যেমন সকালবেলা হলে পত্রিকা পড়তাম, এখন নিউজ বেশি পড়া হয় না। নিউজ পড়ার প্রতি অত আগ্রহ নাই এখন আর। কারণ আমাদের এমন একটা সোসাইটিতে সব ক্ষেত্রে এমন একটা নেগেটিভিটি তৈরি হয়েছে যে নেগেটিভ নিউজ ছাড়া কিছু পাওয়া যায় না। তো এইভাবে কাটে। আর কাটে হচ্ছে আমি একটু চলচ্চিত্র দেখার চেষ্টা করি, একটু গান শোনার চেষ্টা করি। আচ্ছা, দেশি আর বিদেশি কোন ধরনের চলচ্চিত্র আপনাকে বেশি টানে? ডেফিনেটলি আমাদের দেশেরটা তো আমাদের দেখতেই হয়। পৃথিবীটা তো এখন ছোট হয়ে গেছে, তো গ্রাম, পৃথিবীর এখন একটা গ্লোবাল ভিলেজ। তো বাংলাদেশে 200টা দেশের মধ্যে একটা দেশ। বাংলাদেশে হয়তো 5টা ভালো ছবি আছে, কিন্তু এর বাইরে সারা পৃথিবীতে ছবি আছে না। তো সবই দেখা হয়, কোনোটাকে তুচ্ছ করে না, সবটাই দেখা। বাংলাদেশের যে ছবিটি তরুণ ছেলে বানিয়েছে সেটাও যেমন দেখি, আবার যে ছবিটি ইরানে তৈরি হচ্ছে, নতুন একটা ছবি শুনেছি, সেটাও দেখি। আবার ভারতের দক্ষিণের ধরেন মালায়ালাম একটা ছবি, সেটা দেখি। কিন্তু খুব অ্যাকশন ধর্মীয় ছবি বা মারামারি ছবি, ওইগুলো আসলে আমার বয়সের সাথে যায় না বলে বোধ হয়। এবং ওই ধরনের মানে গল্পগুলোতে চরিত্র ফোকাসড কম থাকে। আই থিংক আপনি চরিত্র বেস করার যে গল্পগুলো রয়েছে সেগুলোকে বেশি দেখেন। বয়সের সাথে সাথে তো মানুষের টেস্টও চেঞ্জ হয় আর কি। বাবু ভাই, আপনি তো অসাধারণ একজন সঙ্গীত শিল্পী এবং সেই সাথে নিজে গানও সুর করে থাকেন। কখনো কি পুরোদস্তুর একজন মানে সঙ্গীত শিল্পী হওয়ার প্ল্যান মাথায় এসেছে? এই এতক্ষণ যা যা বলেছেন সব স্বীকার করেছিলাম, এবার একটু অস্বীকার করি। সেটা হচ্ছে যে আমি মোটেই সঙ্গীত শিল্পী না। সঙ্গীত শিল্পী, আপনি আমাকে বড় জোর কণ্ঠশিল্পী বলতে পারেন। সঙ্গীত শিল্পী আর কণ্ঠশিল্পীর মধ্যে একটু পার্থক্য আছে। তো সেই জায়গাটাকে বলবো। আর এটা অসাধারণ, অসাধারণ বললে বোধহয় ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে আমি আসলে নিজেকে সঙ্গীত শিল্পী মনে করি না, বা কণ্ঠশিল্পী মনে করি না। কেন মনে করি না? আমি ওই যে প্রথমেই বলেছিলাম, শুরু করেছিলাম যে আমি আসলে একজন অভিনেতাকে যেভাবে প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিটা নিয়ে আমি শুরু করেছি। আমি একজন অভিনেতা হওয়ার জন্য একটু একটু করে গান শিখেছি। কারণ আমাদের মঞ্চের নাটকে, বিশেষ করে টেলিভিশনে অনেক জায়গায়, আমাদের অনেক জায়গায় গানের ব্যবহার থাকে। তো একটা চরিত্র যখন আমি অভিনয় করি, এবং সেই চরিত্র যখন ধরেন যে একটা কীর্তনিয়া বা একটা গায়েন, সে যখন গুনগুন করে গান গায় বা গেয়ে ওঠে কোনো অনুষ্ঠানে, তখন যদি আমি ঠিকঠাক মতো গানটা গাইতে না পারি, এটা বিশ্বাসযোগ্য হয় না চরিত্রটা। এবং আবার যদি একটা ধরেন যে একটা ক্যারেক্টারাইজেশন করতে গিয়েও হয়তো আমি গুনগুন করে গান গাচ্ছি একটা ক্যারেক্টারে, মানুষ যদি আমি ঠিকঠাক মতো সুরে ফেলে, তালে ফেলে যদি আমি গানটা গাইতে পারি, ওই চরিত্রটি বিশ্বাসযোগ্য এবং মানুষ পছন্দ করে। সেই জায়গা থেকেই গান শেখা। ওই যে আবার সেই গিয়াসউদ্দিন সেলিমের কথা বলতে হয়, যে গিয়াসউদ্দিন সেলিম আমাকে দিয়ে বারবার চ্যালেঞ্জ দিয়েছে। তো গিয়াসউদ্দিন সেলিম আমাকে তার মনপুরা ছবিতে প্লেব্যাক করালো, সিঙ্গার, আমাকে সিঙ্গার বানিয়ে দিল। হ্যাঁ, এটা অভাবনীয় ব্যাপার। আমি তো ভয়েই ছিলাম। সবাই গানটাকে এত মানে আপন করে নিয়েছিল। হ্যাঁ, মানে অদ্ভুত ব্যাপার কি, যে একটা শিল্পী, সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী যারা অনেক দিন গান শিখে চর্চা করে স্বপ্ন দেখে যে সে একটা ফিল্মে প্লেব্যাক করবে, সুযোগ হয়ে ওঠে না সবার। আর আমি
কিছুই না, আমি একটা অভিনেতা, আমাকে প্রথমে প্লেব্যাকের মধ্যে ফেলে দিল। দেখলাম যে গানটা অসম্ভব রকম ভাবে জনপ্রিয় হলো। জনপ্রিয় হয়েছে। প্রতিটি মানুষ, প্রতিটি শ্রেণীর, প্রতিটি বয়সের মানুষ এই গানটা পছন্দ করেছে, যেটা আসলে একটা অভাবনীয় ব্যাপার। কারণ একটা গান কিন্তু সব বয়সের মানুষ পছন্দ করে না, সব শ্রেণীর মানুষ পছন্দ করে না। একটা নির্দিষ্ট বয়সের মানুষ পছন্দ করে, একটা নির্দিষ্ট ক্লাসের মানুষ বিশ্বাস করে পছন্দ করে, কিন্তু এটা সবাই পছন্দ করছে। এটা একটা অভাবনীয় বিষয়। এখানে মনে হয় না যে আপনার কণ্ঠশৈলীর একটা বিশেষত্ব রয়েছে, মানে এটা যেটা হয়তো অন্যদের সবার চাইতে কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে, ইউনিক হয়তো। আচ্ছা, তাহলে গানটা দিয়ে আমরা শেষ করব, কিন্তু তার আগে আমার আরো একটু জানবার রয়েছে আপনার সম্পর্কে। আমরা অভিনয়, গান দুটোই জানলাম, কিন্তু জীবনের এমন কোনো বড় ট্যালেন্ট কি রয়েছে যেটা আসলে কখনো মানুষের সামনে প্রকাশ করা হয়নি, আজকে আমাদেরকে জানাতে চাচ্ছেন? না, এটা হচ্ছে যে একটা অভিনেতা তো একটা দীর্ঘ জীবনের পথ চলা, তো অনেক আকাঙ্ক্ষা থাকে আর কি একজন। আমি তো বলেছি যে আমি অভিনেতাই হতে চেয়েছি, তো সেটা হয়তো পেরেছি, কিন্তু কতটুকু পেরেছি সেটা দর্শক বিচার করবেন। আবার কোথায় পেরেছি সেটাও একটা বিবেচনার বিষয়। বাংলাদেশের মতো জায়গায় ধরেন যে আমি, মানুষ আমাকে পছন্দ করে, এটা আমার সৌভাগ্য, আমাকে ভালোবাসে, কিন্তু হয়তো পথটা যদি দীর্ঘ হতো তাহলে হয়তো আমি আর একটু দূরে হয়তো যাওয়ার চেষ্টা করতে পারতাম। কিন্তু ছোট দেশ, আমার বাজারটা ছোট, আমার জায়গাটা ছোট, তো একটা জায়গায় গিয়ে তো রাস্তাটা থেমে যায়, তারপরে আর যাওয়া যায় না, রাস্তাটা শেষ, ডেড এন্ড রোড আর কি। তো যদি রাস্তাটা একটু দীর্ঘ হতো, আমি হয়তো চেষ্টা করতে পারতাম যে আর একটু দূরে যাওয়া যায় কিনা আর কি। তো সেই জায়গাটার প্রতি তো একটা ওইটুকু একটু মানে ওই আকাঙ্ক্ষাটা হয়তো পূরণ হয়নি আর কি। পূরণ হয়নি। একজন শিল্পীর জীবনে আসলে এই অপ্রাপ্তিটা হয়তো থেকে যায় বলেই সে আরো ভালো করার চেষ্টা করে, আরো কিছু করার চেষ্টা করে, যে আমার সীমিত গণ্ডিতে আমি যতটুকু পারি সর্বোচ্চটা দিব। বাবু ভাই, জীবনে যদি এমন সুযোগ আসে যে জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করতে চান, তাহলে কি এখানেই থাকবেন, নাকি এমন একটা জায়গা পছন্দ করা আছে যেমন সেখান থেকে আবারও শুরু করতে চাই নিজেকে? এখান থেকে শুরু করতে চাই আবার। ও ওয়াও, চমৎকার প্রশ্ন। মানে জীবনকে নিয়ে স্যাটিসফাইড থাকার যে একটা বিষয়, তার মানে সেই জিনিসটা আপনার মধ্যে রয়েছে। সো আমরাও চাই বাবু ভাই আমাদের কাছে এভাবেই থাকুক। জীবনে কোনো বড় ভুল কি রয়েছে যেখান থেকে শিক্ষা নিয়েছেন যে পরবর্তীতে ভুল করা যাবে তো না? মানুষ তো ভুল করতে করতেই তো শেখে। জীবনে তো অনেক ভুল আছে, কিন্তু খুব বড় ভুল না, ছোট ছোট ভুল তো আছে অবশ্যই, সেখান থেকে তো শিখেছি। মৃত্যুর পরে একজন শিল্পীকে আমরা দেখি ভিন্ন ভিন্নভাবে মূল্যায়ন করা হয়, সেই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন যে একজন শিল্পীকে কি তার মৃত্যুর আগেই যথাযথ সম্মান এবং মূল্যায়ন করা উচিত, নাকি মৃত্যুর পরে আমরা যেভাবে মানে পুষ্পস্তবক দিচ্ছি, মৃত্যু মানে তো শেষ, আসলে মৃত্যুর পরে তার উনি কিছু জানলেন না। একজন শিল্পী যাকে আমরা সম্মানিত করলাম, সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, উনি তো জানলেন না, উনি তো দেখলেন না। হয়তো ওনার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ওনার বন্ধু বান্ধব, ওনার যারা, ওনাকে যারা পছন্দ করে, ওনার ভক্তকুল, তারা জানলেন, উনি তো জানলেন না। আমি মনে করি একজন শিল্পীকে, একজন কবি, একজন লেখক, তার জীবদ্দশায় তাকে সম্মানিত করা উচিত, তার কাজের মূল্যায়ন করা হোক, তাকে মূল্যায়ন করা হোক। একেবারে শেষ প্রশ্ন, নতুনদের জন্য আসলে যদি উপদেশ বলবো না, দিক নির্দেশনা। না, নতুনদের মধ্যে অনেকেই অনেক ভালো কাজ করছে, নতুন বিষয়টা খুব আপেক্ষিক আর কি। যে 10 বছর আগে আসছে সেও, তাকেও হয়তো কেউ নতুন বলছে, আবার যে আজকে জয়েন করলো তাকেও নতুন বলছে। তবে আমি নতুনদের মধ্যে অনেক সম্ভাবনা অনেককে দেখি, যাদের কাছ থেকে আমি নিজেও শিখি। আমি যে শুধু তাকে শেখাবো বিষয়টা এরকম না, তাদের কাছ থেকে আমিও শিখি, প্রতিনিয়ত আপডেট থাকার চেষ্টা করি। তবে একেবারে যেটা তরুণ, তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করলে যেখান থেকেই আসেন না কেন, যদি আমি অভিনয়ের কথা বলি, যে আপনি থিয়েটার থেকে আসলেন কি আসলেন না সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই শিখতে হবে, আপনাকে প্রপার এডুকেশনটা নিতে হবে, প্রপার শিক্ষাটা আপনাকে নিতে হবে। শিক্ষা মানে আপনি অন্য সাবজেক্টে পাশ করে সেখানে অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন, বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে যে শিক্ষা দীক্ষা, যে অনুশীলন আছে, সেটা আপনাকে করতে হবে। আর সৎ থাকাটা অত্যন্ত জরুরি। যেমন আমরা সৎ মানুষ বলতে হয়তো যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি অবশ্যই সৎ মানুষ, ঘুষ খান না, এটা এক ধরনের সততা।
আবার যিনি মন্দিরে যান রেগুলার প্রার্থনা করেন, তিনিও, তাকে আমরা এক ধরনের সৎ মানুষ মনে করি। কিন্তু এই সততাটা হচ্ছে কাজের প্রতি সততা, কাজের প্রতি সততা। আর সৎ মানুষ ছাড়া যিনি অনেক কিছু, অনেক ধরনের উদ্ভট কাজের সঙ্গে এবং দুর্নীতি এবং অসৎ কাজের সঙ্গে যুক্ত, তার পক্ষে সুস্থভাবে সৃজনশীল চিন্তা করা সম্ভব। সত্যি কথা। একজন শিল্পী অফিসে ঘুষ খেয়ে আসেন আর উনি বিকেলবেলা এসে শিল্পী হয়ে যাবেন, এটা নেভার, এটা সম্ভব না। একজন মানুষ যিনি অন্যকে ঠকান, তিনি হঠাৎ করে বড় লেখক হয়ে যাবেন, এটা সম্ভব না, কারণ ওইটার প্রভাব তার মধ্যে পড়ে। সেই জন্যই সৎ থাকাটা অত্যন্ত জরুরি। এবং সে যে কাজটা করছে সে কাজের প্রতিও সৎ থাকতে হবে, তার সাথে রিলেটেড পারিপার্শ্বিক সবকিছু। চমৎকার বলেছেন। এবং সেই সৎ মানুষের সংজ্ঞা আসলে কি হতে পারে সেটা আমরা জানি না, তবে সততা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, জীবনের দর্শনকে আসলে সবার সামনে তুলে ধরতে পারে। একজন ফজলুর রহমান বাবু, তার সাথে কথা বললে এই কথা আসলে শেষ হবে না, এবং অল্প সময়ে আপনাকে জানা, আমি বলবো এটা অসম্ভব ব্যাপার। বাবু ভাইয়ের সাথে নিশ্চয়ই আবারও আমাদের আড্ডা হবে। আজকের সময়টা আমার একদম শেষ, আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে গান শুনতে শুনতে বিদায় নেব বাবু ভাই। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে স্টার গসিপের আয়োজনে আপনাদের প্রিয় তারকাকে সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন মাই টিভিতে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। বাবু ভাই, গান শুনবো, মন পড়ার গানই গাই। প্লিজ। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরিরে সোনাই, হায় হায় রে সোনাই, হায় হায় রে।